প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো চলছিল। তোমরা সবাই জানো যে আমাদের স্কুল প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে তোমাদের জন্য যে অনলাইনে যে ক্লাসের যে ধারাবাহিকতা এটা চলতেছিল। গত কিছুদিন পর তোমাদের পরীক্ষা হয়েছে। পরীক্ষার পরবর্তী ক্লাসে আজকে তোমাদের নতুন যে সিলেবাস দেওয়া হয়েছে অধ্যায় 13 গণজ্যামিতি। এই গণজ্যামিতি তোমাদের সাধারণ গণিতে পরিমিতি, যেটা এই পরিমিতিটাকে আরও সুন্দর মতন, পরিমিতি মূলত 2 ডাইমেনশনাল অর্থাৎ দ্বিমাত্রিক। টু ডাইমেনশনাল যেটা দ্বিমাত্রিক সেটা তোমাদের পরিমিতি, আর এটা তোমাদের গণজ্যামিতি তোমার 3 ডাইমেনশনাল অর্থাৎ ত্রিমাত্রিক হয়। অর্থাৎ এখানে তোমার ত্রিমাত্রিক বস্তুগুলো, এই জন্য যেহেতু এগুলো ভিজুয়ালাইজেশনটা একটু কঠিন, মানে ভিজুয়ালাইজেশন বলতে বোঝায় মানে অনুমান করা। এই বস্তুগুলোকে দেখা যায়, সব কিছু করা যায়, কিন্তু আঁকার ক্ষেত্রে একটু সৃজনশীলতার প্রয়োজন। এই জন্য একটু কঠিন মনে হয়। মানে তোমার কঠিন বলতে তোমার হয়তো আঁকাটা জিনিসটা আর যেহেতু দৃষ্টিগোচর হয় না, এই জন্য কঠিন মনে হয়। তবু আমি অনলাইনে দেখানো কষ্ট তবুও শুরু করছি, আশা করি কিছুটা অগ্রসর হতে পারবো। দেখো, প্রথমে আমি অর্ধের বেসিকগুলো বলি। প্রথমে মাত্রা। দেখো, বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকটিকে ওই বস্তুর মাত্রা বলে। তো যদি এটা হয় যেটার মাত্রা, যে বস্তুটার দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকবে, তো সেটা হবে ত্রিমাত্রিক। আর যার শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে তাকে বলা হবে দ্বিমাত্রিক। আর যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে তাকে বলা হবে একমাত্রিক। যার কিছুই নাই, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় কিছুই নেই, সেটা বলা হবে শূন্যমাত্রিক। তো সেই ক্ষেত্রে বিন্দুকে বলা হবে শূন্য মাত্রা সত্তা। বিন্দুকে শূন্য মাত্রা সত্তা বলা হয়। আর রেখা, সরলরেখা যেটা শুধুমাত্র দৈর্ঘ্য আছে, এটা বলা হবে একমাত্রিক। আর দেখো, যে কোনো বস্তুর তল তুমি একটা বই দেখো, এই বইয়ের যে উপরিতল, বইয়ের যে উপরিতল, এখানে শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ কল্পনা করো, দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে এটা তোমার হবে দ্বিমাত্রিক। আর যদি বইটা চিন্তা করো তো বইয়ের দেখো ও দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর উপর নিচ যে হাইটটা, যে ওয়েট দেওয়া আছে, এটা উচ্চতা। তাহলে বস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই যদি থাকে সেক্ষেত্রে হবে ত্রিমাত্রিক। তো সেই হিসাবে প্রত্যেকটা ঘনবস্তুই ত্রিমাত্রিক হবে। এখন দেখো, অনুভূমিক তল বা রেখা। কোনো সমতল একটি খাড়া সরলরেখার সাথে লম্ব হলে তাকে শয়ান বা অনুভূমিক তল বলে। আবার কোনো অনুভূমিক তলে অবস্থিত যে কোনো সরলরেখাকে অনুভূমিক সরলরেখা বলা হয়। তো আমাদের চিত্রে দেখো, তো চিত্রে এ বি ই এফ এটা অনুভূমিক সমতল, আর পি কিউ এটা অনুভূমিক সরলরেখা। বুঝছো? অর্থাৎ একটা তল বলতে পুরো শেপটাই একটা তল, আর ওইখানে যে সিম্পল একটা রেখা, যেটা যখন পি কিউ এটা সিম্পল রেখা, মাঝখানে যে এটা তোমার একটা শুধুমাত্র এটা বলা হবে অনুভূমিক সরলরেখা। এখন দেখো, সমতল বা নৈকতলীয় চতুর্ভুজ। সমতলীয় চতুর্ভুজ বলতে বোঝায় যেটা আমরা তোমাদের এতদিন শিখিয়েছিলাম ক্লাস 8ম শ্রেণীতে, 9ম শ্রেণীতে। গণজ্যামিতির পূর্বে যতগুলো তোমাদের চতুর্ভুজের যে শেপগুলো, সবগুলো লেগে সমতলীয় চতুর্ভুজ, অর্থাৎ চতুর্ভুজের 4টা শীর্ষ সবগুলোই একই সমতলে অবস্থান করলে সেটা হবে সমতলীয়। আর যদি ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ চতুর্ভুজের যে 4টা ভুজ ভিন্ন ভিন্ন তলে অবস্থান করে, সেটা হবে তোমার নৈকতলীয় চতুর্ভুজ। দেখো এখানে ছবিতে দেখো দেওয়া আছে যে ডান পাশের ছবি দেখো তুমি, এখানে এ বি ই এফ এটা সমতুল্য, কারণ এখানে 4টাই নিচে অবস্থান করতেছে। আর যদি এটা হয় বি সি ই এফ, তো দেখো এটা কিন্তু তোমার ভিন্ন, কারণ এখানে বি রেখাটা নিচে, আবার সি এফ রেখাটা উপরে, আবার বিসি রেখাটা লম্বা। তাহলে এখানে ভুজগুলো ভিন্ন ভিন্ন তল অবস্থান করে, তো সেই ক্ষেত্রে এটা বলা হবে নৈকতলীয় চতুর্ভুজ। দেখো 2 নম্বর সংখ্যা, নৈকতলীয় রেখার অন্তর্গত কোণ। এমনিতে তোমরা যে কোণের যে সংজ্ঞা জানো, দুইটা রেখা যেখানে মিলিত হয় সেখানে কোণ উৎপন্ন হয়। যদি সেটা সমতলীয় দুটো রেখা হয়, সেটা হবে সমতুল্য রেখার অন্তর্গত কোণ। আমাদের সাধারণত ওইভাবে বলা হয় না,
সমতলীয় রেখার অন্তর্গত কোণ শব্দ উচ্চারণ করি না, কোণ বলতে এটা বোঝায় যে দুইটা রেখা যেখানে মিলিত হয় সেটাই কোণ। আর নৈকতলীয় রেখার তোমাদের এই জন্য লাগবে কারণ গণ যদি তোমার 3 ডাইমেনশনাল, এই জন্য নৈকতলীয় বলতে যদি তোমার দুইটা রেখা দুইটা তলে অবস্থান করে, দুইটা রেখা দুইটা তলে অবস্থান করলে ওদের মধ্যবর্তী যে কোণ সেটা হলো নৈকতলীয় রেখার অন্তর্গত কোণ। এখন দেখো এই নৈকতলীয় রেখার অন্তর্গত কোণ এটা তোমাদের পরীক্ষায় আসে, এই জন্য সংজ্ঞাটা তোমাদের নিজের মতো লিখলে হবে, আপত্তি নেই, আমি যা বলছি সেগুলো লিখবে। যখন আমি আবার বলে দিই, হ্যাঁ, যখন দুইটি রেখা দুইটি ভিন্ন ভিন্ন তলে অবস্থান করবে তাদের মধ্যবর্তী যে কোণ সেটা বলা হবে নৈকতলীয় রেখার অন্তর্গত কোণ। দেখো আমাদের এখানে এটা ছবি আঁকাটা প্রয়োজন নাই, কারণ ছবি আঁকতে পারো তোমরা, ওই যে 3 ডাইমেনশনাল ছবিগুলো এখানে দুইটা হেলানো তল দিয়ে আঁকলে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো তোমার দ্বিতল কোণ, যেটা পরীক্ষায় ক নম্বরে আসে, দ্বিতল কোণ। দেখো তোমার নৈকতলীয় রেখা যেটা চিন্তা করছো ওইখানে দুটো রেখার মধ্যে দুইটা তলের মধ্যে দুটো রেখা, ওই রেখার মধ্যে যে কোণ তা হলো নৈকতলীয় রেখার কোণ। আর এখানে দ্বিতল কোণ বলতে বোঝায় দুইটা তলের মধ্যবর্তী যে কোণটা, দুইটা তলের যে মধ্যবর্তী কোণ এটা হলো দ্বিতল কোণ। অর্থাৎ দুইটি সমতল সরল রেখা ছেদ করলে তাদের ছেদরেখাস্থ যে কোনো বিন্দু হতে ওই সমতল দ্বয়ের প্রত্যেকের উপর ওই ছেদরেখার সাথে লম্ব এরূপ একটি কোনো রেখা অঙ্কন করলে উৎপন্ন কোণে ওই সমতল দ্বয়ের অন্তর্গত দ্বিতল কোণ। দেখো সংখ্যাটা মানে কেমন কেমন তোমাদের কঠিন লাগতে পারে, আমি তোমাদের সহজ করে বলি। হ্যাঁ, যদি দুইটা তল যদি ভিন্ন ভিন্ন তলে অবস্থান করে, যেটা সমতলন, যেটা তোমার লম্ব নয় সমান্তরালও নয়, লম্ব নয় সমান্তরালও হবে না, তো লম্ব সমান্তরাল না হলে এই দুইটা তলের মধ্যবর্তী যে কোণটা এটা বলা হবে দ্বিতল কোণ। ঠিক আছে, এখন তোমার সংখ্যাটা সেট করতে পারো, ওই হুবু যে বইয়ের মতো হতে পারতো না, সংখ্যাটা সেট করে জাস্ট এই ছবিটা এঁকে দিবা। হ্যাঁ, এই যে এরকম একটা ছবি একবার দেখো, এখানে এ সি, ওই যে উপরে যেটা এখানে একটা তল যেটা গাঢ় শেপড, যেটা তোমার গাঢ় করে দেওয়া আছে ওইটা, আর নিচে যেটা তোমার এমনিতে হালকা, এই গাঢ় হালকা যে অ্যাঙ্গেলে আছে সেখানে এন ও এম, এই এন ও এম যেটা এইটাও তোমার হবে তোমার দ্বিতল কোণ। এন ও এম বা এম ও এন এগুলো হবে দ্বিতল কোণ। দেখো দুইটি সরলরেখার মধ্যে সম্পর্ক, দুইটি সরলরেখা যদি একতলীয় হতে পারে সেক্ষেত্রে অবশ্যই সমান্তরাল হবে বা কোনো বিন্দুতে পরস্পর ছেদ করবে। যদি একই তলে হলে হয় তোমার হয় সমান্তরাল হবে, যদি তুমি রেখা অঙ্কন করো, দেখো দুটো রেখা অঙ্কন করলে এটা মনে করো খাতার মধ্যে দুটো রেখা অঙ্কন করো, দুটো রেখা অঙ্কন করলে হয়তো তুমি দূরে দূরে আঁকতে পারো, কাছে না আঁকতে পারো, যদি তুমি দূরেও আঁকো তো সেক্ষেত্রে তোমাদের কাছেও আঁকো বা দূরেও আঁকো, দূরে আঁকলেও হয় তোমার তির্যক হবে হয় তোমার সমান্তরাল হবে। তো সমান্তরাল তো কখনোই ছেদ করবে না, আর যদি তির্যক হয় দেখো কোনো এক সময় তারা পিছনে বা সামনে কোনো এক সময় তারা মিলে যাবে, অর্থাৎ পরস্পর ছেদ করবে। দুইটি সরলরেখা নৈকতলীয় হতে পারে সেক্ষেত্রে তারা সমান্তরালও হবে না কিন্তু কোনো বিন্দু ছেদও করবে না। দেখো সরলরেখার সমতল সম্পর্ক এগুলো তোমার এই কথাগুলো একটু এমসিকিউর জন্য পড়বা, এগুলো ঠান্ডা মাথা একটু মাথা ফ্রেশ মাইন্ডে পড়লে এগুলো তোমাদের সহজ হবে, এগুলো মুখস্থর জন্য করলে কঠিন। নৈকতলীয় সরলরেখা সমতল এগুলো তোমার বোঝাতে দেখে তোমাদের সহজ হবে। এখানে দেখো ঘনবস্তু বলতে বোঝায় সমতল বা বক্রতল। আগে তোমার শেপটা বোঝা, মুখে একটা ইট মাটিতে রাখলা, ইট মাটিতে রাখলে এটা যতটুকু জায়গা দখল করে এটা বলা হবে ক্ষেত্রফল। আর ইটকে রাখার পর এটা শূন্যের যতটুকু স্থান দখল করে, শূন্য বলতে মানে বাতাস, যে বাতাস চিন্তা করা, মানে যতটুকু স্থান তারা ভরে যাবে এই স্থানটারকে বলা হবে আয়তন। তো আশা করি বুঝছো যে সমতল, আমি বলি সমতল বা বক্রতল, সমতল হতে পারে বক্রতল হতে পারে, সমতল বা বক্রতল বেষ্টিত শূন্যের কিছুটা স্থান দখল করে থাকে এরূপ যে কোনো বস্তু কী বলা হবে ঘনবস্তু। আর ঘনবস্তুকে কোনো সমতল, যদি সমতল চিন্তা করো এটা খাতায়, মনে করো তোমাদের বই খাতা যে রাখো তোমরা, ওই খাতার মধ্যে যে কোনো একটা স্থানকে বেষ্টন করতে হলে কমপক্ষে 3টা সরলরেখা দরকার। হ্যাঁ, দেখো
তুমি দুইটা দিয়ে কিন্তু স্থানকে বেষ্টন করতে পারবে না, অবশ্যই তিনটা দিয়ে আবদ্ধ করতে হয়। তো এটা বলা হয় তোমার, এটা এমসিকিউ তোমার রাখো, সমতলস্থ কোনো বিন্দুকে বা কোনো বস্তুকে বা কোনো স্থানকে বেষ্টন করতে হলে অবশ্যই তিনটা রেখা প্রয়োজন। আর যদি তোমার শূন্যের কোন স্থান দখল করতে হয় তাহলে অবশ্যই কম কম কমসে কম তোমার অর্থাৎ কমপক্ষে 4টা সমতল প্রয়োজন, মানে নিম্নে কমপক্ষে বা অন্তত 4টা সমতল দরকার। হ্যাঁ, আমি আবারও কথাটা বলছি, যদি সমতলস্থ হয় অর্থাৎ নিচের কোনো তল হয়, নিচের তল হইলে অর্থাৎ নিচে যে কোনো একটা সমতলস্থ সবই একই তলে কোনো বস্তুকে বা না কোনো বিন্দুকে বা কোনো জায়গাকে দখল করতে হলে তিনটা সরলরেখা কমপক্ষে দরকার, বেশিও হইতে পারে কিন্তু কমপক্ষে তিনটা। আর যদি শূন্যের কোনো স্থান দখল করতে হয় তো সেক্ষেত্রে কমপক্ষে 4টা সমতল প্রয়োজন। তো এখানে তোমরা পড়বা, আর এই যে জানো ঘনবস্তু 6টা তল থাকে, 6টা তল এগুলো বলা পৃষ্ঠতল বলে। আবার যেই তার সমতল যেখানে ছেদ করে এটা বলা হবে ঘনবস্তু দ্বার। আমরা যেটাকে আগে বলতাম যেটা বলতাম বাহু বলতাম, এটা বলা হবে দ্বার। দ্বার বা বাহু এর মধ্যে এক কথাই। তো আজকে এতটুকু বলে রাখি, আগামী ক্লাসে আমরা তোমাদের ঘনবস্তু যে শেপগুলো আছে ওই শেপগুলো আলোচনা করব।